আপনার ছোট মেয়ে যাকে ছোট বাচ্চা বানিয়ে কোলে রাখতে চান ও আদতে ততটাও ছোট না। আমি আমার কথাতে পাকা। আপনি পারেননি আপনার মেয়েকে সামলাতে। গমগমে স্বরে রহমান প্রশ্ন ছুড়ল। কি বলতে চাইছো? বেলা তোমাকে ভালোবাসি? ওর কাছেই শুনেন, আমিও শুনতে চাই ওর উত্তর। জিজ্ঞেস করেন ওকে, ও আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় ছিল শুনেন ওর কাছে। রোজ রাতে মায়ের ফোন থেকে কার সাথে কথা বলে, এত কিছু করার সাহস দেখাতে পারে। তাহলে যখন সব কথা শুনলো তখন কেন আপনার মুখোমুখি হলো না? কেন কিছু বলতে পারলো না? দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছে বেলা পাটোয়ারি, আর সব ভোগান্তি আমার। ওর কারণে দুই পরিবারের ঝামেলা চলছে, বসে বসে মজা নিচ্ছে বেয়াদব মেয়ে। দিগন্তের লম্বা বক্তব্য কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল রহমান। দিগন্তের কথা স্পষ্ট, বেলা দিগন্তের সাথে যোগাযোগ রাখে। মানতে কষ্ট হলো রহমানের। আমিনার দিকে চেয়ে নিভে যাওয়া গলায় বলল, তোমার মোবাইল আনো। ব্যাস, কথাটা শুনে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল বেলার। আগের কল হিস্টোরিগুলো কাটা হলেও দুদিন থেকে কাটেনিও। ব্লক দিয়েছে, খুলেছে, আবার কথা বলেছে, এসবের মাঝে কাটতে ভুলে গিয়েছিল। ভয়ে হাত পা ঠান্ডা বরফে পরিণত হলো বেলার। রহমান জিজ্ঞেস করলেও কি উত্তর দিবে? ওর আব্বু যে দিগন্তকে পছন্দ করে না সেটা জানা সত্ত্বেও দিগন্তকে ভালোবেসে ফেলেছে। কথা বলতে নিষেধ করার পরেও প্রতিনিয়ত কথা বলেছে। আকুল হয়ে থেকেছে দিগন্তের সাথে কথা বলার জন্য। জ্বালিয়েছে ওকে, অ্যাটেনশন পাওয়ার জন্য ছটফটিয়েছে। এসব দেখলে রহমান কষ্ট পাবে, আর আদর করবে না বেলাকে, ভালোবাসবে না আগের মতো ভেবেই ডুকরে কেঁদে উঠল বেলা। কোনো দোটানায় পড়েছেও। এদিকে দিগন্ত রেগে আছে, অন্যদিকে রহমান এখনই সব জেনে যাবে। ও যে মিথ্যা বলেছিল তাও জানবে। তারপর তারপর খুব কষ্ট পাবে ওর আব্বু। ওকে আর বিশ্বাস করবে না। বেলার ছোট মস্তিষ্ক আর নিতে পারল না। ভয় আতঙ্কে হাত পা ছেড়ে দিল। বৃষ্টি চেঁচিয়ে উঠে ধরলকে, জ্ঞান হারিয়েছে বেলা। সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দিগন্ত ও বাড়িতে যতক্ষণ থাকলো না বেলার জ্ঞান ফিরল, আর না পাওয়া গেল আমিনার ফোন। সারা বাড়ি খুঁজেছে বানি আর বৃষ্টি, ফোনের খোঁজ নেই, পাবে কিভাবে? দিগন্তকে ফোন করতে নিয়েছিল বেলা, তখনই ওর হাঁক ডাক শুনে তড়িঘড়ি করে ফোন বালিশের নিচে রাখতে গিয়ে বালিশের কভারের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সে বালিশেই মাথা রেখে এখন আবার শুয়ে আছে। রহমান দিগন্তের সাথে আর কথা বাড়ানোর প্রয়োজন মনে করল না। দিগন্ত যা বলছে তা তার কাছে বিশ্বাসযোগ্য নয়। এদিকে অসময়ে বেলার অসুস্থ হয়ে পড়াতে পুরো পরিস্থিতি ঘেটে হয়ে গিয়েছে। শেষমেশ দিগন্ত বিরক্ত হয়ে পাটোয়ারি বাড়ি ছাড়ল। তবে যাওয়ার আগে রহমানকে বলে গেল যদি ওকে নাচিয়েছে তাহলে দুই বাপ মেয়ের শেষ দেখে ছাড়বে। পরদিন জুনায়েদ আর জয়নাল আবার এলো রহমানের কাছে। প্রথম দিকে মাফ চেয়ে ভালোভাবে কথাবার্তা বলল। রহমানও স্বাভাবিকভাবে থাকলো। যাওয়ার সময় মিতালি আর বাণীকে নিয়ে যেতে চাইলে ওদের উপর চড়া হলো রহমান। গম্ভীর গলায় বলল, আপনারা নিজেরা আগে ঠিক হন, তারপর ওরা যাবে। এ বাড়িতে আমার মেয়ে বোন আজীবন থাকলেও আমার সমস্যা নাই। ওরা কিছুদিন এখানেই থাকবে। রহমানের কথা শুনে তালুকদারের গা পিত্তি জ্বলে উঠল। তাও কিছুক্ষণ স্বাভাবিক থাকার চেষ্টা করলো। রহমানের এক কথায় সে এখন কাউকে তালুকদার বাড়িতে পাঠাবে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল জুনায়েদের। দিগন্ত যেন তেড়ামি না করে তাই বাধ্য হয়ে এসেছে। এখানে এসে রহমানের এক গুয়ে দাপটি ভাব ভঙ্গিমায় আতে ঘা পড়েছে ওর। দাঁতে দাঁত পিষে চুপ ছিল, কিন্তু নিজেকে খোলসের আড়ালে রাখতে পারল না। মুখ খুলল সে। গতকালের কথার রেশ পুনরায় টেনে আনলো। আরেক দফা কথা কাটাকাটি হলো রহমান আর জুনায়েদের মাঝে। জয়নাল এবার চুপ মেরেছিল। মিতালি এমনি ওর উপর অনেক রেগে আছে, আর বাড়াবাড়ি করতে চায় নাও। জুনায়েদকে ইশারায় কয়েকবার শান্ত হতে বললে শুনল না সে। এক কথা দু কথায় জুনায়েদ আর রহমান বিরাট ঝগড়া হলো। রাগ থেকে জেদে পরিণত হলো। এখন জুনায়েদের মুখে এক কথা, বেলার সাথে দিগন্তের বিয়ে দিয়েই ছাড়বে সে। রহমানও নাছোড়বান্দা, কারো কথা কানে তুলতে নাড়াচ্ছে। মেয়ের জন্য যেটা ভালো হবে সে শুধু সেটাই করবে। জুনায়েদের এবারের ব্যবহারে ক্ষিপ্ত হলো মিতালিও। দিগন্তের জন্য বেলাকে চায়ও, কিন্তু রহমানের সাথে করা জুনায়েদের আচরণ রাগিয়ে দিল ওকে। মিতালি ভাইয়ের সাপোর্ট কেটে চড়া হলো তালুকদারের উপর। বউ খেপেছে দেখে জয়নাল জুনায়েদকে টেনে টুনে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই রহমান রুমে চলে গেল।
সোজা জহিরুল দেওয়ানকে ফোন লাগালো। নিজের সিদ্ধান্তে অটল থেকে জানালো 3 দিন পর বৃষ্টির বিয়ের দিনই বেলার আকদ সারতে চান তিনি। তার কথা শুনে জহিরুল খুশি হলো। বিকেলের দিকে জহিরুলের বাড়িতে ফাহাদের বাবাসহ 2 বিয়ের বিস্তর আলাপে বসেছে তারা। ফাহিমের জের ধরে ফাহাদের বাবার সাথে রহমানের রেষারেষি আছে, কিন্তু ফাহাদকে অপছন্দ করার মতো কিছু খুঁজে পায়নি সে। বাবার সাথে থাকে না ফাহাদ, ওর আলাদা বাড়ি আছে, ভার্সিটির কালচারাল ইনস্ট্রাক্টর সে। তাছাড়াও ওর আলাদা মিউজিক ব্র্যান্ড আছে। খোঁজ খবর নিয়ে খারাপ কিছু শোনেনি ওর ব্যাপারে। দেখতে শুনতেও সুন্দর। ফাহাদের বিনয়ী ব্যবহারেও রহমানের মনে ধরেছে। দিগন্তের মতো উগ্র নয় সে। অবশেষে সব কথাবার্তা ভাবা চিন্তা শেষে সিদ্ধান্ত হলো 3 দিন বাদে 2 মেয়ের একসাথে বিয়ে দিবে রহমান। এর মাঝেই 2 পরিবার বিয়ের সমস্ত আয়োজন করে ফেলবে। তবে শর্ত রাখলো বিয়ের পর বেলা রংপুর চলে যাবে। পড়াশোনা কমপ্লিট করে তবেই বিদায় হবে তার। জহিরুল দেওয়ান আর ফাহাদের বাবা ফজলুল দেওয়ান মেনে নিল তার কথা। তালুকদার বাড়ির অবস্থা খারাপ, মিতালি নেই, বাণী নেই, ঘর বাড়িতে ছাতা পড়েছে। মাইশাও খুব বেশি উঠবস করতে পারছে না। দিশা কাজকর্ম পারে না। রান্না করতে গিয়ে রান্নাঘর এলোমেলো করে ফেলেছিল, কিন্তু রান্না করতে পারিনি। 2 দিন থেকে বাইরে থেকে খাবার আসছে, সেগুলো খাচ্ছে, তৃপ্তি পাচ্ছে না। এমনকি সব মিতালি ডেকে ডেকেও খাওয়াতে পারে না। এখন মিতালি নেই, পেটে যেন ওর বাঘ ঢুকেছে। কিছুক্ষণ পর পর খিদে মাথাচাড়া দিয়ে উঠছে। মাইশা ব্যথা কোমর নিয়ে একবেলা রান্না করেছিল, সেটা খেয়ে দিন পার করেছে দিশা। বাড়ির পরিবেশও কেমন ছন্নছাড়া। জুনায়েদ জয়নাল সারাদিন বাড়ি থাকে না। দিহান রান্নার বুয়া এনেছিল, সে রান্না রুচেনি দিশার, তখনই বাদ দিয়েছে। 2 দিন থেকে দিগন্তের কোনো খোঁজ খবর নেই। হয়তো ক্লাবেই পড়ে আছে, নয়তো রায়হানের সাথে আছে। এসবে অতিষ্ঠ হয়ে দিশা ভেবেছিল পাটোয়ারি বাড়ি চলে যাবে, কিন্তু মাইশা জানি করতে পারবে না এখন। বিকেলের দিকে বাগানের দিকে হাঁটতে বের হয়েছিল দিশা। নাস্তা হাতে সেখানে হাজির হলো রতন। রতনের হাতে ভাজা পোড়ার প্যাকেট দেখে চকচক হলো দিশার চোখ জোড়া। যেন রতনের হাত ধরিয়ে খাবার নিয়ে সেখানেই খাওয়া শুরু করে দিল। দিশার কাজ দেখে হাসলো রতন, ঠাট্টার স্বরে বলল, এত খাইসটা মোটা হয়ে যাবি দেখিস। হাতের চপটা মুখে পড়ল দিশা। পরক্ষণেই রতনের বাবরি চুলের একগাছা মুঠো করে ধরে টান লাগালো। চোখ মুখ কুঁচকে নিল রতন, বলে উঠল, এই জন্যই তোর সামনে আসি না, চুল টানাটানি না করে মুখে কথা বলতে পারিস না। দিশা মুখের খাওয়াটুকু শেষ করে ঢেকুর তুলল। রতনের চুলে জোরে টানা দিয়ে ছেড়ে দিতে দিতে বলল, তোর ওই পাখির বাসার মতন ঝাঁকড়া চুলগুলো দেখলেই আমার টানতে ইচ্ছা করে। এগুলো নিয়ে ঘুরিস কিভাবে? ভারী লাগে না? প্রতিবার দিশার কথায় এই প্রশ্নটা থাকেই। এবারেও শুনে দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়াতে নাড়াতে হাসল রতন, কিন্তু দৃষ্টি হাতে থাকা দিশার ফোনে পড়তেই মুখের হাসি গায়েব হয়ে গেল। লক স্ক্রিনে বিরাজমান পুরুষটাকে দেখে থমকালো, ক্ষুব্ধ হলো মন। রতনের চাহনি দেখে দিশাও সেদিকে তাকালো। স্ক্রিনের আলো দেখে ঝট করে ফোনটা কেড়ে নিল রতনের কাছ থেকে। ফাহাদের একটা ছবি ওয়ালপেপারে দিয়েছেও। খাওয়ার তালে ভুলে গিয়েছিল সে কথা। রতন দেখেছে, এখন হয়তো ছেলেটার সম্পর্কে জানতে চাইবে। অবশ্য রতনকে বলতে সমস্যা নেই দিশার, সেই ছোট থেকে একসাথে বড় হয়েছে। ছেলেটা দিগন্তের মতো বেপরোয়া ছন্নছাড়া, কিন্তু ভালো, বিশ্বাসযোগ্য। ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো অবনতি ঘটেনি কখনো। রতন গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল দিশার উদ্দেশ্যে, ফাহাদের ছবি তোর ফোনে কেন? রতন ফাহাদকে চেনে দেখে অবাক হলো দিশা। মেকি হেসে বলল, চিনিস তুই? সুন্দর না ছেলেটা? এটার উপরে সর্বশেষ ক্রাশ খাইছি, কিন্তু জানিস ফ্লার্টও করতে পারতেছি না, প্রেমও করতে পারতেছি না। পোলাটা মেসেজ সিন করে নাই। ভেতরে ভেতরে জ্বলে উঠল রতনের। দিশার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, ফাহাদ দিগন্তর ভাই জাত শত্রু, ওই ছেলের সাথে কথা বলবি না, ভাইয়ের কানে গেলে মেয়ের তক্তা বানিয়ে দিবে। কথাটুকু বলে হন হন করে চলে গেল রতন। দিশা কপাল কোঁচকালো। পরক্ষণেই ভেংচি কেটে উড়িয়ে দিল রতনের কথা। কি হয় হোক, ওর মন কেড়েছে ফাহাদ।
প্রেম তো করেই ছাড়বে। বিয়ের তোড়জোড় চলছে পাটোয়ারি বাড়িতে। আজ বাদে কাল বৃষ্টির বিয়ে। বিকেলের প্রহর চলছে, সন্ধ্যার পর বৃষ্টির গায়ে হলুদের অনুষ্ঠান। বাগানের দিকে বেশ বড়সড় করে সাজানো হয়েছে। সবাই জানে বৃষ্টির বিয়ে, সে আমেজেই মেতে আছে। রহমান আর রাসেল বেলার বিষয়টা বাড়ির কাউকে জানায়নি এখনও। মিতালির কানে গেলে হয়তো তালুকদার বাড়িতে খবর পৌঁছে যাবে, ওরা এসে আবার ঝামেলা করবে। তাই একেবারে বিয়ের আগে আগে জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেদিন বেলার জ্ঞান ফেরার পর আগে কল ডিটেলস ডিলিট করেছে। অবাক হয়েছিল বেলা। রহমান এখন পর্যন্ত ওকে কোনো প্রশ্ন করেনি। তালুকদাররা যাওয়ার পর থেকে পাটোয়ারি বাড়ির পরিবেশ স্বাভাবিক। সবাই নিজ নিজ কাজ সামলাতে ব্যস্ত। বিয়েবাড়ির কাজ অনেক। বেলার বৃষ্টি বাদে সবাই ছোটাছুটি করে কাজ করছে। সন্ধ্যার পর অনেকটা জাঁকজমকভাবে বৃষ্টির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। দাওয়ান বাড়িতে থেকে হলুদের ডালা এলো, সবাই সেজেছে, বৃষ্টির গায়ে হলুদের ছোঁয়া দিচ্ছে। অপরদিকে শাড়ি পরেছে বেলা। ইচ্ছে না থাকা সত্ত্বেও রিনা পরিয়েছে ওকে, হালকা সাজিয়েও দিয়েছে। ভালো নেই বেলার মন। সেদিন রহমানের সাথে রাগারাগি করার পর থেকে দিগন্তের আর কোনো খোঁজ পায়নিও। আমিনার ফোন থেকে কয়েকবার ফোন দিয়েছে, রিং হয়েছে কিন্তু ধরেনি। দিগন্ত ওর উপরে রেগেছে খুব। দিগন্ত চায় বেলা নিজ থেকে রহমানকে জানাবে ও দিগন্তকে ভালোবাসে, কিন্তু বেলা সে সাহস করতে পারছে না। দিগন্তের সাথে দুদিন ধরে কথা বলতে না পেরে পাগল প্রায় অবস্থা ওর। বুক ভার হয়ে আছে, দম বন্ধকর লাগছে, সব কিছু চঞ্চলতা নিভে গিয়েছে। আর না পেরে ভেবে রেখেছে বেলা বৃষ্টির বিয়ের পর দিগন্তকে নিয়ে ওর মনে যা আছে সব বলে দিবে রহমানকে। ল্যাপটপের স্ক্রিনের দিকে একধানে তাকিয়ে আছে ফাহাদ। বৃষ্টিকে হলুদ দিতে গিয়ে বেলার ছবি পাঠিয়েছে ওর কাজিন, সেই থেকে অপলক চেয়ে আছে সেদিকে। কাঁচা হলদে রঙের শাড়িতে হালকা সেজেছে বেলা। এইটুকু সাজেই মানিয়েছে ওকে। ফুটে উঠেছে ওর রূপ সৌন্দর্য। ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বারংবার ছবি জুম করছে আর দেখছে ফাহাদ। শান্তি পাচ্ছে না তাতে, মন প্রাণ জুড়াচ্ছে না। আজ রাতটুকু শুধু, কাল পাশে বসিয়ে বেলাকে স্বীয় বধূরূপে দেখবে ফাহাদ। আর এক রাতের কথা ভাবলেই একযুগ। রাত পেরিয়ে সকাল হয়েছে। হলুদের অনুষ্ঠান শেষে নাচ গান করে অনেক রাত করেছে সবাই। বড় সদস্যরা ভোর সকাল থেকে কাজ করলেও ছোটরা সব ঘুমে। বেলার ঘুম হয়নি রাতে। দিগন্তের সাথে কথা না বলা পর্যন্ত শান্তি পাবে না হয়তো। সব কিছুই বিরক্ত ঠেকছে ওর কাছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, মন খুলে কাদারও জায়গা নেই, উপায় নেই। ভোরের দিকে যা একটু শুয়েছিল এপাশ ওপাশ করেই কাটিয়েছে। বুঝতে পারছে রাতে তেল চর্বিযুক্ত খাবার আর সারা রাত না ঘুমানোর ফলে অ্যাসিডিটি বেড়েছে ওর। শরীরটাও ম্যাচ ম্যাচ করছে, মাত্র অতিরিক্ত ভাবনায় জ্বর আসছে হয়তো। তাই মন মরা হয়ে নিচে নামলো। রহমানকে দেখলো সোফায় বসে থাকতে। রূপজান পাটোয়ারির রুম থেকে ওষুধের বক্স নিয়ে রহমানের পাশে এসে বসলো বেলা। মেয়ের বিয়ে, কাঁধে হাজারো দায়িত্ব। গতকাল থেকে দুদণ্ড বসার সময় পায়নি রহমান। রাসেল জোর করে অন্দরে পাঠিয়েছে তাকে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য। সোফায় বসেছে, চা খাচ্ছে আর পেপারে চোখ বুলাচ্ছে সে। ছোট কন্যাকে দেখে হালকা হাসলো, মাথায় আধুরে হাত রেখে বলল, আমার আম্মা এত তাড়াতাড়ি উঠল? তোমরা সবাই তো ঘুমালে দেরি করে। নিভু গলায় উত্তর দিল বেলা। কেন যেন ঘুম আসেনি আর। হুট করে রহমানের বুক মুচড়ে উঠল। মনে প্রশ্ন উদিত হলো, এই ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে? ভার হয়ে এলো চোখ মুখ, মুখের হাসি ভাবটুকু গায়েব হলো। বেলার মাথা থেকে হাত সরিয়ে পেপারটা মুখের সামনে ধরে নানান চিন্তায় মগ্ন হলো। নিজের সিদ্ধান্তের উপর বার কয়েক প্রশ্ন তুলল। ওষুধের বক্স খুলে গ্যাসের ট্যাবলেটের উপরিভাগ এক পলক দেখে হাতে তুলে নিল বেলা। দৃষ্টি অন্য জায়গায় রেখে উদাস মনে ওষুধ খেলো। পাতাটা আবার বক্সে রাখতে গিয়ে হাত থেমে গেল ওর। ওষুধের নাম দেখে ঠোঁট উল্টালো। প্যারাসিটামলের পাতার দিকে বোকার মতো তাকিয়ে পলক ঝাপটালো। কিছু সময় পর রহমানকে ডেকে উঠল। আব্বু, বেলার ডাক শুনে পেপার থেকে চোখ সরালো রহমান। মেয়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আম্মা? কাঁদো কাঁদো গলায় বলে উঠল বেলা। গ্যাসের ঔষধ খেতে গিয়ে প্যারাসিটামল খেয়ে ফেলেছি।
হতভম্বের ন্যায় রহমান একবার বেলার হাতের দিকে দেখলো, তারপর ওর দিকে তাকিয়ে বলল, খালি পেটে খেলে তাড়াতাড়ি পেট ভরে খেয়ে আসো, যাও। রান্নাঘরে তোমার আম্মুরা আছে, ভারী খাবার খাবে? শ্বাস আটকে আব্বুর কথা মতো খেতে ছুটল বেলা। রান্নাঘরের সামনে আসতেই পাশের বাড়ির এক মেয়েকে দেখে থামলো। ওর হাতে ধোয়া ওঠা গরম খিচুড়ির প্লেটটা টেনে ঘপ ঘাপ খাওয়া শুরু করতে বলে উঠল, শেলুরে তাড়াতাড়ি দে, তুই আর একটা প্লেট আন যা। লোকটার সাথে কথা হয়নি এখনো, ভুলভাল ওষুধ খেয়ে পটল তুললে শান্তি পাবো না রে। 7 বছর বয়সী শেলু কি বুঝলো কে জানে, পিট চোখে চেয়ে বলল, কোথায় পটল তুলতে যাবি? আমিও যাব তোর সাথে। গো গ্রাসে খিচুড়ি খাওয়া শুরু করেছে বেলা। মুখ ভর্তি খাবার নিয়ে ভাঙারি গলায় বলল, এই পটল সে পটল না রে, খিচুড়িটা মজা, যা তো প্লেট নিয়ে আয় আরেকটা, আমি টেবিলে অপেক্ষা করছি। ছোট শিলু এত বুঝলো না। খিচুড়ি মজা শুনে আবারও প্লেট নিতে চলে গেল। ক্লাবের পুরনো বেতের সোফায় শুয়ে আছে দিগন্ত। মাথার উপরে ঘ্যার ঘেরে ফ্যান চলছে। চোখ দুটোর শিরাগুলো লাল। ঘুমায়নি 2 দিন থেকে। এক নাগারে সিগারেট টানছে তো টানছেই। রাতে একবার শ্বাসকষ্ট হয়েছিল, তাও থামিনি। রায়হান ওর উপর চরম বিরক্ত হয়ে বাড়ি চলে গিয়েছে। 2 দিন থেকে দিগন্তের সাথে এসেও ক্লাবেই পড়েছিল। পুরো ক্লাব ঘরটাতে সিগারেট আর ধোঁয়ার আস্থানা গড়েছে দিগন্ত। ওর সিগারেটের অত্যাচারে আর টিকতে পারেনি রায়হান। ছোট টেবিলে পড়ে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো দিগন্ত। ফলস্বরূপ চোখের শিরায় টান পেয়ে ঝনঝন করে ব্যথা উঠে মস্তিষ্কে গিয়ে লাগলো। চোখ বন্ধ করে নিয়ে স্ক্রিনের নামটা দেখল। জহিরুলের ফোন দেখে প্রথমে তুলতে চাইল না, কিন্তু জহিরুলের ফোন কল দেখার পর ইগনোরের মতো বেয়াদবি করার সাহস নেই ওর। ফোনটা কানে চেপে সালাম দিল। অপর পাশ থেকে জহিরুল সালামের জবাব নিল, বলল, সেদিন আসতে বললাম তোদের, দেখা নাই, কাজের চাপে মনে থাকে এত কিছু। রাহানকে ফোন দিলাম, তা পাত্তা। বিয়েতে তো আসবি, সেখানে কথা হবে। যাব না। কেন, ওরা তোর রিলেটিভ না? মিতালি আপাকে ও বাড়িতেই দেখছি। জোরে দম ছাড়ল দিগন্ত। ভারী গলায় বলল, সবসময় জানতে চেয়েছিলেন না বেয়াদব মেয়ের নাম? মেয়েটা বেলা পাটোয়ারি। ব্যাস, দিগন্তের কথা শুনে জল ঝুলে পড়ার উপক্রম হলো জহিরুলের। চরম বিস্ময় নিয়ে বলল, এখন জানাচ্ছিস আহাম্মক, তোরা দুইটা কি সারা জীবনে মারামারি করে যাবি? এখন একটা মেয়ে নিয়ে কারাকারি, কিছুক্ষণ পরেই ওদের বিয়ে। মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতে জিভ কাটল জহিরুল। দিগন্ত যা বোঝার বুঝল। প্রশ্ন ছুড়ল, বেলা জানে? জহিরুল ভার গলায় বলল, রহমান ভাই কাউকে জানায়নি এখনো। বড় হাই তুলে বলল দিগন্ত। ও করুক বিয়ে। আরেক দফা বিস্ময় পেয়ে তৎক্ষণাৎ কথা বলতে ভুলে গেল জহিরুল। কিছুক্ষণ পর কণ্ঠে অবাকতার রেশ টেনে বলল, তুই আটকাবি না? ভাবাবেক্ষীণভাবে উত্তর দিল দিগন্ত। ভেবে রেখেছিলাম অনেক কিছু, জ্বালিয়ে পুড়িয়ে উড়িয়ে দেব, কিন্তু ওই মুখ বন্ধ। বোবা বেয়াদব মেয়ের জন্য আর খাটবো না। ওর বাপের কড়া কথা আমার গায়ে লাগে। দিগন্ত তালুকদার অনেক ছোট হয়েছে। নিজে থেকে হাত পেতে চেয়েছি, বাড়ির লোক গিয়েও চেয়েছে, হুমকি ধামকি দিয়ে মেয়ে চেয়েছি, কোনোটাতে কাজ হয়নি। আর কত? এত ধৈর্য নাই আমার। নাদানের ঘরের নাদান আমার ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলে। মেজাজ বিগড়ে যাচ্ছে দিগন্তের। আর কথা বাড়ালো না। জহিরুলকে কিছু বলার সুযোগ না দিয়ে পুনরায় বলল, 2 ছেলের বিয়েতে আপনি ব্যস্ত নিশ্চয়ই। আসসালামু আলাইকুম স্যার। বলে ফোন কেটে দিল দিগন্ত। টেবিলে রাখতে গিয়ে কি ভেবে আবার চোখের সামনে আনলো। স্ক্রল করে জাতশত্রু বিসি দাওয়ান দিয়ে সেভ করা নাম বের করলো। ভাবলো না বেশি, কল লাগিয়ে দিল। উপর হয়ে শুয়ে এখনো ল্যাপটপের দিকে তাকিয়ে আছে ফাহাদ। ফোনের টোন শুনেও চোখ সরালো না। নাম না দেখে রিসিভ করলো। হ্যালো বলার আগে অপর পাশ থেকে ভেসে এলো সবচেয়ে পরিচিত অপছন্দের স্বর, বিয়ের খুশিতে ঘুমাসনি?
চোখ সরল ফাহাদের, কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে দেখল সেভ করার নাম MC তালুকদার। চকচকে করে উঠল চোখ জোড়া, কানে ধরে কটাক্ষ করে বলে উঠল, শালা বলছিলাম না তৃতীয়বারের কলটা তুই দিবি? ফাহাদ দেওয়ান, তুই কল দিছিস। দিলাম, শত্রুর বিয়ে শুনলাম, কাজে লাগাতে হবে রে হারামজাদা। তোর দুর্বলতা পেয়েছি, জায়গা মতো কোপ বসাবো। শব্দ করে হাসল ফাহাদ, কনফিডেন্স নিয়ে বলল, আটবাজ ফাহাদ দেওয়ান অন্যের বউ দিয়ে নজর দেয় না। তুই ডিসেন্ট ক্লিন ইমেজ দিগন্ত তালুকদার, কিসের ভয় দেখাসবে? ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ। বিয়ের জ্বালায় ঘুম ধরেনি বাবুর। ল্যাপটপ অফ করে উপর থেকে শটান হয়ে শুলো ফাহাদ, ওষ্ঠ বাঁকিয়ে বলল, না, বিশাল রাতটা ওর ছবি দেখে কেটে গেল। কাল হলদে পরে সেজেছিল আমার বউ। হাতের সিগারেটটা চট করে তালুর দিকে ঘুরিয়ে শক্ত করে চেপে ধরল দিগন্ত। ভেতরের জ্বালা আর বাহিরের জ্বালার ক্রিয়া প্রতিক্রিয়ায় শান্তি পেল। চোখ বুঝে বলে উঠল, বউ, আমি তো আমারটাকে ইউনিকভাবে ডাকবো। আমার শত্রু তুই শালা, ইউনিক কিছু ডাকতি এত কমন ডাক আশা করিনি। ফাহাদকে কথা বলার সুযোগ দিল না দিগন্ত, আবারও বলল, কাল সেজেছিল হলদে পরি, হলুদ রং। তোর আবার ভালো লেগেছে? এটা একটা বিচ্ছিরি রং, তোর চয়েস খারাপ। ছি। দাঁতে দাঁত পিষে দিগন্তের অপমান গিলল ফাহাদ, রাশভারী গলায় বলল, শালা স্বৈরাচার, ইউনিক মারাই বাল ফেলার কথা। তোর মতো ইতরের সাথে তর্ক করে মজা নাই। হাত নিষ্পিস করতেছে নাক ফাটানোর জন্য। দ্যাট শালা। দিগন্ত ফোন কাটার আগে ফাহাদ কেটে দিল, তারপর বিশ্বজয়ের হাসি দিল। পাটোয়ারি বাড়িতে বিয়ের ধুম শুরু হয়েছে, পাত্রপক্ষ চলে এসেছে। বৃষ্টিকে লাল বধূ সাজানো হয়েছে, গায়ে লাল বেনারসি, মুখে লাইট মেকআপে সৌন্দর্য বেড়েছে ওর। বয়স্ক কাজী ওর সামনে বসে খাতার লেখা পড়ছে, পাশে ওর খালু উকিল দিচ্ছে। লজ্জা ভয় নতুন মানুষজনের মধ্যে হাঁপড়ে উঠেছে বৃষ্টি। চোখ ঘুরিয়ে রহমানের পানে তাকালো। রহমান হালকা হেসে মেয়ের মাথায় হাত রাখলো। ঝরঝর করে কেঁদে দিল বৃষ্টি। পাশে কাজী বারবার কবুল বলতে বলছে, সেই শব্দ শুনে ভেতর ফাঁকা হয়ে গেল ওর। আব্বু, বলে রহমানকে ডেকে শব্দ করে কাঁদলো। চোখ ভার হয়ে এসেছে রহমানের। বৃষ্টির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, বলেন আম্মা। বেশ খানিক সময় নিয়ে কবুল বলল বৃষ্টি। বৃষ্টির বলা শেষ হলে কাজী সহ মুরব্বীরা স্টেজে ফয়সালের কাছে গেল। রাসেল গিয়েছে ওদের সাথে। রহমান কিছুক্ষণ বৃষ্টিকে বুঝিয়ে শুনিয়ে সেদিকে গেল। কিছুক্ষণের মাঝে বিয়ে সম্পন্ন হলো। বৃষ্টি আর ফয়সাল দুটো ভিন্ন মানুষ একে অপরের সাথে জড়িয়ে গেল। ফয়সাল আর বৃষ্টিকে একসাথে বসানো হলো। ফয়সাল বৃষ্টির দিকে তাকালো, বৃষ্টি দেখলো না ওকে। মাথা নিচু করে চুপ করে বসে রইল। বিয়ে শেষ হয়েছে অনেকক্ষণ আগে। বেলা চুপ করে বৃষ্টির পাশে বসেছিল। আমিনা এসে ডাকলো ওকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও টেনে হিচড়ে মায়ের সাথে গেল বেলা। রুমে এনে বেলার কানে হাতে সোনার জিনিস পরিয়ে দিতে শুরু করলো আমেনা। আমেনার কারবারে বিরক্ত হলো বেলা। এগুলো কেন দিচ্ছ? আমিনা কথা বলল না, চটপট হাতে সব পরিয়ে বেলাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে এলো। ড্রয়িং রুমে মিতালির আগে গজগজ করছে, জহিরুলকে বলছে বিয়ে দিবে না। বেলার ফুপি হিসেবে ও মানে না বিয়ে। জহিরুল নীরব। রহমান শাসালো বোনকে, কাজে দিল না। মিতালি রাগারাগি করছে। মাঝখানে সোফা দখল করে সাদা পাঞ্জাবি পরে বসে আছে ফাহাদ দেওয়ান, ওর পাশে নতুন বর ফয়সাল। আমিনা বেলাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই রহমান ওদের দিকে এগিয়ে এলো। বেলার হাত ধরে এনে ফাহাদের পাশে বসালো। ফাহাদ এক ঝলক দেখলো বেলাকে, আর মাত্র কিছুক্ষণ। তারপর এই মেয়েটা ওর অর্ধাঙ্গিনী হবে, যত্ন করে আদরে ভরিয়ে রাখবে ওকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে আছে ফাহাদের। এদিকে আব্বুর কাজে অবাক হলো বেলা। বিক্ষিপ্ত মন, গ্যাঞ্জাম পরিবেশে অতিষ্ঠ লাগছে ওর। রহমান সময় ব্যয় করলো না, কাজীকে কাজ শুরু করতে বলল।
রহমানের কথা শুনে মাথায় বাজ পড়ল বেলার। বসা থেকে উঠে দাঁড়িয়ে বিস্মিত হয়ে বলল, কি বললে? আমার বিয়ে কার সাথে? আব্বু, দিগন্ত ভাই এসছে। বেলার মুখে দিগন্তের নাম শুনে ধক করে উঠল ফাহাদের অন্তঃস্থল। ভেতরে কোথাও একটা অজানা সংখ্যা কাজ করতে শুরু করলো। অবুঝ না সে হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল। রহমান স্থির চিত্তে বেলাকে বলল, বসেন আম্মা, আব্বুর কথা শুনেন। আব্বু আপনার খারাপ চায় না। এখন শুধু আপনার মোহর হবে, পড়াশোনা শেষ হবে, তারপর বাকি সব। ফাহাদ ভালো ছেলে, আপনি ভালো থাকবেন। ফাহাদের নাম শুনে হাঁসফাঁস করে উঠল বেলা। ধক করে উঠল বেলার বুক। ভেতর শুকিয়ে কাঠ হয়ে এলো। মাথা কাজ করা বন্ধ করে দিল। দম বন্ধকর পরিস্থিতির চাপে পড়ে সহসা কেঁদে উঠল। রহমানের কাজ শেষ ওর হাত ধরে বলল, আব্বু, আমাকে বলনি তো কিছু। আমার তো একজন ছাড়া আর কাউকে ভালো লাগে না। আমি অন্য কাউকে বিয়ে টিয়ে কিছু করব না। রহমান চোখ ঘুরিয়ে আশপাশের ভর্তি উৎসুক মানুষজনকে দেখল। বেলার মাথায় হাত রেখে কিছুটা কড়া গলায় বলল, আপনার এই ব্যবহার আমাকে ছোট করছে। আব্বুর কথা শুনেন, কাজী সাহেব অপেক্ষা করছে। আগের জায়গায় বসেন আম্মা। ক্ষিপ্ত হলো বেলা। রহমানের কথার বিরুদ্ধে চলে গেল মুহূর্তেই। রাগ জেদ গভীরভাবে আঁকড়ে ধরল ওকে। ঠিক ভুলের বিচার ভুলে বসলো। মাথা থেকে রহমানের হাত সরিয়ে দিয়ে উন্মাদের ন্যায় চেঁচিয়ে উঠল, দিগন্ত ভাইকে ভালো লাগে আমার। তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর নিতে পারল না ফাহাদ। ঝট করে বসা থেকে উঠে এসে বেলার হাত শক্ত করে ধরল। টেনে নিয়ে যেতে যেতে বলল, নাটক হচ্ছে? বিয়ের সময় নষ্ট করবি না, তাড়াতাড়ি বিয়ে শেষ কর, তারপর তোর দিগন্ত ভাইকে দেখছি আমি। ফাহাদের শক্তির সাথে পারল না বেলা। ওকে সোফা এনে বসিয়ে দিল। ফাহাদের ব্যবহার চোখে লাগলো রহমানের। ভ্রু কুঁচকে অভিজ্ঞ চোখ জোড়া নীরবে সেদিকে রাখলো। কিছু বলল না, আটকালো না, শুধু দেখলো বেলার সাথে পারছে না কেউ। কারো ধমকানি গালি কথা কিছুই ওর কানে যাচ্ছে না। আমিন আর মিতালি রহমানের এই সিদ্ধান্তে খুশি না, কিন্তু বেলার পাগলামো দেখে সবাই চুপ মেরে গেছে। দিগন্তের নাম নিয়ে প্রলাপ বকছেও, বারবার দিগন্তের নাম জপছে। কেউ কিছু বলতে চাইলে তার উপর দ্বিগুণ ক্ষিপ্তভাবে চেঁচাচ্ছে। ফাহাদ কাজীকে আবার শুরু করতে বলল। কাজী শুরু করলো। বেলার দিকে খাতা কলম এগিয়ে দিলে বেলা ফুঁসতে ফুঁসতে হাতে নিল। তারপর ক্ষিপ্তভাবে কলম ছুঁড়ে মারল ফাহাদের দিকে। ভয়ঙ্কর রাগী দৃষ্টিতে তাকিয়ে জেদি গলায় বলল, ছিঁড়ে দিব সব। আপনি একটা গুন্ডা, মানুষ মারেন, খারাপ লোক, শয়তান লোক। আব্বু, এই লোকটা আমাকে তুলে নিয়ে গিয়েছিল, পার্কে মেরেছিল, মানুষকে কষ্ট দেয়। নিজের জন্য বেলার চোখে এত ঘৃণা দেখে থমকালো ফাহাদ। বুকের ভেতরে ব্যথার উপস্থিতি টের পেল। তেজালো ভাব হুট করে শান্ত হয়ে এলো। ক্ষণিকের জন্য পেয়েও হারানোর ভয় ওকে আষ্টে পিষ্টে ধরল। হাতে ধরে রাখা কলমটা দেখলো। আর একটু হলে ওর চোখে গেঁথে যেত। ওর সামনে একটা ছোট মেয়ে দিগন্তের জন্য পাগলামি করছে। যেই মেয়েটাকে নিয়ে এতদিন স্বপ্ন বুনেছিল, সে মেয়েকে দিগন্ত কেড়ে নিয়েছে। পরিবেশ নীরব, সবাই তবদা মেরে আছে। শান্ত পরিবেশে ফাহাদের আওয়াজ পাওয়া গেল। একটা শুকনো ঢোক চেপে বলল, দিগন্ত গুন্ডা আমার থেকেও বেশি খারাপ? ওকে ভালো লাগলো, আমাকে ভালো লাগলো না কেন? কথাটা মাটিতে পড়ারও সময় দিল না বেলা। লাল চোখ মুখ নিয়ে এক বাক্যে উত্তর দিয়ে দিল, কারণ আপনি আমার দিগন্ত ভাই না। আমার দিগন্ত ভাই। কথাটাতে বেলার জোর দেখে পিত্তি জ্বলে উঠল ফাহাদের। ভেতরের কোথায় যেন খামচে ধরল। ফুঁসতে ফুঁসতে বলল, আমার থেকে দিগন্ত বেশি গুন্ডামি করে, বেশি খারাপ। সহসা জবাব এলো বেলার কাছ থেকে, দিগন্ত ভাই খারাপ না, ভালো, খুব ভালো। ফাহাদ হুঁশ খুঁয়েছে। ছোট বাচ্চার ন্যায় ব্যাকুল হয়ে বেলাকে বলল, দিগন্ত থেকে আমি অনেক সুন্দর। একগুঁয়ে জবাব বেলার। অস্থিরতার সহিত বলল, উফ, কেমন বিরক্তিকর মানুষ, সহ্য হচ্ছে না। আমার দিগন্ত ভাই বেশি সুন্দর, খুব বেশি সুন্দর, শুনেছেন? ফাহাদ মানতে নারাজ বেলার কথা। ক্ষণিকের জন্য নিজের হয়তো বেলার মতো অবুঝ হয়ে গেল। বলল, তুমি ছোট, ভালো মন্দর জ্ঞান নাই তোমার মাঝে। আমি ভালোবাসি তোমাকে, আমাকে বিয়ে করতে হবে। ফুঁসে উঠল বেলা। চোখ বন্ধ করে গলা ফাটিয়ে চেঁচালো, বলছি না আপনি দিগন্ত তালুকদার না?
আমি আমার দিগন্ত ভাইকেই বিয়ে করব। এ পর্যায়ে বেলার পাশে এসে দাঁড়ালো রহমান। ফাহাদের ব্যবহার তাকে ভুল প্রমাণ করেছে, কিন্তু তিনি স্তব্ধ হয়ে গেছেন বেলার ব্যবহারে। কেমন করছে মেয়েটা, কাঁদছে, চিৎকার করছে, মানুষজনকে দেখেও দেখছে না। বেলাকে দেখে নিজের ব্যর্থতা বুঝতে সময় লাগলো না তার। দিগন্তের মোহে পুরোপুরিভাবে আবিষ্ট বেলা। ঠিক ভুল বিচার বোধ হওয়ার আগেই অনুভূতির বেড়াচালে আটকা পড়েছেও। এত দূর গড়াবে তার বিন্দু পরিমাণ ধারণাও ছিল না রহমানের। বেলা যেরকম করছে তাতে ওর উপর জোর জবরদস্তি করলে আবেগের তাড়নায় নিজের ক্ষতি করতেও দুবার ভাববে না ও। রহমানের ছোট মেয়ে বাড়িতে চঞ্চল থাকলেও বাইরের মানুষের সামনে ভদ্র শান্তশিষ্ট। সে মেয়ে এত মানুষকে তোয়াক্কা করছে না। রহমানের মুখ থেকে কথা বের হলো না। জহিরুল, ফজলুল, দেওয়ান সহ মহিলা সদস্যরা নানাভাবে চেষ্টা করলো, কিন্তু বেলার সাথে কেউ পারল না। অবশেষে বাণী বেলাকে বোঝাতে আসবে এমন সময় রহমান এতক্ষণে নীরবতা ভেঙে ভাঙা গলায় বলে উঠল,